নমস্কার, দি ফোর্থ লেন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের ষষ্ঠ প্রতিবেদনে থাকছে সম্প্রতি হয়ে যাওয়া একটি বিশেষ ওয়েবিনারের পূর্ণাঙ্গ প্রতিবেদন। রেইনবো ক্লিনিক ও ডায়াগনস্টিক আপনাদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের এখানে অতি উন্নত পদ্ধতিতে ইউএসজি, ইকো, হরমোন অ্যাসে ইত্যাদি বিভিন্ন প্রকার পরীক্ষার ব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা B13/23 সেন্ট্রাল পার্ক, কল্যাণী, নদিয়া। আমাদের মদনপুর শাখার ঠিকানা কল্যাণনগর মোড়, মদনপুর, নদিয়া। চাপড়া ধানতলা কৃষি উন্নয়ন সমিতি। অ্যাড্রেস ভিলেজ পুরাতন চাপড়া, পোস্ট অফিস, চাপড়া, ইন্ডিয়া 741202। মোবাইল নাম্বার 9733747901। মেল আইডি চাপড়া ধানতলা SKUS@gmail.com। Bright Shoe House, Proprietor Swapan Saha, 2 Number Market, Kalyani, Nodia. BS Enterprise, manufacturer of corrugated cardboard boxes including die punching. B5/9CA, Kalyani, Nodia 741235, West Bengal. Rupa Enterprise, distributor of consumer products. Proprietor Anup Mukherjee, B9/44, Kalyani, Nodia. Mobile number 9830579064 and 9163507380. কলকাতা শ্রী শিক্ষায়তন কলেজের রসায়ন বিভাগ, ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড কালচার এবং ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি, এই তিনটি সংস্থার উদ্যোগে গত 27 ও 28 জুলাই দুদিনব্যাপী বিজ্ঞানের ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের আজকের প্রতিবেদনে সেই ওয়েবিনারের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পেশ করছেন ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক অধ্যাপক শান্তনু দাস। নমস্কার। প্রথমেই কৃতজ্ঞতা জানাই সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন দ্য ফোর্থ লেনকে, এই জন্য যে বিগত 27 ও 28 জুলাই 2020-তে যে দুদিনের ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল বিজ্ঞানের ইতিহাসের উপরে, তার বিস্তারিত বিবরণ এই ম্যাগাজিনে প্রকাশ করার ব্যাপারে এর কর্ণধারেরা আন্তরিক আগ্রহ দেখিয়েছেন বলে এবং এই ওয়েবিনারের সংগঠকদের পক্ষে আমাকে এই অনুষ্ঠানের উপর আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানো। ওয়েবিনার একটা নতুন শব্দ। এই কদিন আগেও এই শব্দটা আমাদের কাছে ছিল অপরিচিত। বর্তমান কোভিড-19 সংক্রমণের ব্যাপকতার মধ্যে যখন জনসাধারণের একটা বড় অংশ, বিশেষত শিক্ষাঙ্গনের মানুষজন, শিক্ষক ছাত্রবৃন্দ ঘরবন্দি, তারই মধ্যে শিক্ষাকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেটকে সঙ্গী করে অনলাইন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে শিক্ষাদান, সম্মেলন ইত্যাদি বিবিধ কার্যক্রমের নতুন নামকরণ হলো এই ওয়েবিনার। পরিকল্পনা ছিল একটা সম্মেলন অর্থাৎ সেমিনারের, বিষয় বিজ্ঞানের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ সায়েন্স। সময়টা নির্ধারিত হয়েছিল এবছর মে মাসের শেষের দিকে। মূল আয়োজক শ্রী শিক্ষায়তন কলেজ কলকাতা, তার রসায়ন বিভাগ, সঙ্গে ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড কালচার কলকাতা। সহযোগিতা করতে এগিয়ে এলো ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। কিন্তু বাদ সাধল নিতান্ত নগণ্য ভাইরাস, যেটা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সুতরাং বিকল্প ব্যবস্থা হলো ওয়েবিনার। তিনটি সংস্থাই রাজি, কারণ এছাড়া কোনো উপায় দেখা যাচ্ছে না আপাতত। পরিবর্তিত দিন স্থির হলো জুলাই 27 এবং 28, 2020। বিষয় অপরিবর্তিত, বিজ্ঞানের ইতিহাস। বিষয়ের গভীরে যাওয়ার আগে এই তিনটি সংস্থার উপর একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। শ্রী শিক্ষায়তন কলেজ
স্থাপিত হয়েছিল 1955 সালে। মহাত্মা গান্ধীর দেশব্যাপী গঠনমূলক প্রক্রিয়ার অঙ্গ হিসাবে সীতারাম শেখসারিয়া নারীদের উন্নয়নে এই শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তাভাবনা শুরু করেন। এরই ফলশ্রুতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বিধু শেখর শাস্ত্রীর আশীর্বাদ নিয়ে এই প্রতিষ্ঠানের স্থাপনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ও কলকাতার মারোয়াড়ি সমাজ প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় মহিলাদের মধ্যে উদার ও মুক্ত শিক্ষার প্রসারে কাজ করে চলেছে। এই কলেজে রসায়ন বিভাগের 3 শিক্ষক সোহিনী চক্রবর্তী, ডক্টর অগ্নিতা কুণ্ডু ও ডক্টর মধুলিকা ঘোষ অসামান্য কাজ করেছেন এই ওয়েবিনার আয়োজনে। অধ্যক্ষ ডক্টর অদিতি দে সর্বান্তঃকরণে সহায়তা করেছেন বিভিন্ন বিষয়ে। অন্যদিকে আরেক সহযোগী ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং কালচার, সংক্ষেপে আইসেক বলে পরিচিত, এটা স্থাপিত হয়েছিল 1980 সালে। এর মূল স্থপতি ছিলেন প্রফেসর মুরলী মোহন বিশ্বাস। আজীবন প্রফেসর বিশ্বাস আইসেকের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। প্রফেসর বিশ্বাস জয়রাম বাটির মানুষ, শ্রীমা সারদার সঙ্গে থাকা ভানুপিসির বংশধর। সারা জীবন বিজ্ঞানের সাধনা, এর উন্নয়ন, বিজ্ঞান শিক্ষা ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার চর্চায় নিয়োজিত ছিলেন প্রফেসর বিশ্বাস। 2016 সালের 30শে জানুয়ারি ওনার মৃত্যুর পরে আমার উপর সম্পাদকের দায়িত্ব বর্তায়। প্রফেসর বিশ্বাসের যে আদর্শ, তাকে এগিয়ে নিয়ে যাওয়াই আইসেকের সর্বোচ্চ কমিটি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিলের লক্ষ্য। আইসেকের বিজ্ঞান চর্চার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা সভার অনুষ্ঠান, বক্তৃতামালা ইত্যাদি আয়োজন করে থাকে। সঙ্গে একটা আন্তর্জাতিক দ্বিমাসিক গবেষণা পত্রিকা ইন্ডিয়ান সায়েন্স কুইজার প্রকাশ করে। এইসব কাজের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়মিতভাবে অনুদান পেয়ে থাকে আইসেক। এরপরে সহযোগ হিসাবে এসেছেন ভারতীয় রাসায়নিক সংস্থা অর্থাৎ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। 2 দিনের ওয়েবিনারের আয়োজনে এরা সহযোগিতা করেছে। 1924 সালের 9 মে এর প্রতিষ্ঠা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরে। আচার্য রায় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1924 সালেই এই সংস্থার গবেষণা পত্রিকা জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রকাশিত হতে শুরু হয়েছিল। উপরিউক্ত 3টি ঐতিহ্যমণ্ডিত সংস্থার হাত ধরে আয়োজিত হলো 2 দিনের ওয়েবিনার, বিষয় বিজ্ঞানের ইতিহাস। 27শে জুলাই 2020 সোমবার সকাল 10:30টায় শ্রী শিক্ষায়তন কলেজের অধ্যক্ষ ডক্টর অদিতি দের ভাষণের মধ্যে দিয়ে এই ওয়েবিনারের সূচনা হয়। সঞ্চালনায় ছিলেন ওই কলেজের রসায়ন বিভাগের প্রধান শ্রীমতী সোহিনী চক্রবর্তী। এরপরে এই ধরনের ওয়েবিনার আয়োজনের সার্থকতা ও ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির ঐতিহ্য এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বললেন এই সোসাইটির বর্তমান সভাপতি পদ্মশ্রী প্রফেসর ডক্টর জি.ডি. যাদব। উনি বিজ্ঞানের ইতিহাসকে যে কোনো বিজ্ঞানের বিষয়ের শিক্ষাক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আইসেকের তরফে প্রথমে বর্তমান সম্পাদক প্রফেসর ডক্টর শান্তনু দাস তার ভাষণ পেশ করেন। পরে বর্তমান সভাপতি প্রফেসর ডক্টর অনিল কুমার ঘোষের বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশন শেষ হয়। আইসেকের তরফে প্রফেসর ডক্টর শান্তনু দাস এবং প্রফেসর ডক্টর অনিল কুমার ঘোষ দুজনেই এই ওয়েবিনারের সাফল্য কামনা করেন এবং বিজ্ঞানের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তার কথা বলেন। বিষয় হিসাবে বিজ্ঞানের ইতিহাসের ব্যাপকতা বিরাট। একভাবে দেখতে পাওয়া যাবে বিজ্ঞানের প্রসার হয়েছে অন্ধতা, অপবিজ্ঞান, ভ্রান্ত ধারণা, কুসংস্কার, অবিজ্ঞানের সঙ্গে ক্রমাগত লড়াই করে। সমকালীন সমাজ, ধর্মীয় নেতা, ধর্মগুরুদের কাছ থেকে বারবার বাধা এসেছে বিজ্ঞানের অগ্রগতির পথে। আমরা জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারার ঘটনা, গ্যালিলিও গ্যালিলির উপর চরম নির্যাতন ইত্যাদি এরকম অনেক ঘটনা জানতে পারি ইতিহাসের পাতা উল্টালে। আবার মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে এবং নতুনভাবে উন্নীত হয়েছে। প্রত্যেকটি শাখা বা উপশাখার প্রসারলাভ বা অগ্রগতির আলাদা আলাদা ইতিহাস আছে। অন্যদিকে প্রয়োজনীয়তা দেখা দিল বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে একতাবদ্ধ উন্নয়নের। আমরা জানি
প্রয়োজন জন্ম দেয় নতুন উদ্ভাবনের। ফলত বিজ্ঞানের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা ধারার সঙ্গে আর একটা ধারা সংযুক্ত হয়ে গেল, যাকে বলা হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বিজ্ঞানের উন্নতির ধারার সাথে সাথে বিকশিত হলো কারিগরি বা প্রকৌশল বা প্রযুক্তিবিদ্যার। মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য কল কারখানা স্থাপিত হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে। অন্যদিকে তৃণমূল স্তরে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনস্কতা, অনুসন্ধিৎসা, যুক্তিবাদকে প্রসারিত করা, সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে যাওয়া, এসব নিয়ে রয়েছে বিজ্ঞানের আরেক ধারার ইতিহাস। আমরা আমাদের জীবনেই দেখেছি, ছোটবেলায় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে মানুষ গৃহবন্দী হয়ে থাকতো। হয়তো এখনো অনেক মানুষ এরকম করে চলেছে। অন্যদিকে একটা বড় অংশের মানুষ গ্রহণ নামক এক অতি সুদৃশ্য জাগতিক ঘটনাকে প্রত্যক্ষ করার জন্য রাস্তায় নামছে, বড় বড় জমায়েতের আয়োজন করছে, পত্র পত্রিকায় ঢালাও প্রচার হচ্ছে। বিজ্ঞানের বিভিন্নতা বহু ক্ষেত্রে বিজ্ঞান চর্চার মানুষদের একে অপরের থেকে দূরে সরিয়ে রাখে। এই ওয়েবিনার একটা মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ করবে সব ধরনের বিজ্ঞান চর্চার মানুষদের মধ্যে, এটাই একান্ত আশা। এতে করে যদি নতুন নতুন কোলাবোরেটিভ অ্যাক্টিভিটির জন্ম হয়, তবেই সেটা হবে এই ধরনের সম্মেলন বা ওয়েবিনার সংগঠনের সার্থকতা। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর দুলাল চন্দ্র মুখার্জি, প্রাক্তন অধ্যাপক, রসায়ন বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন সভাপতি, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি, এবং বর্তমানে উনি রয়েছেন উপদেষ্টা হিসাবে ইন্ডিয়ান সায়েন্স ক্রুজারের, যা আইসেক প্রকাশ করে। প্রফেসর দুলাল চন্দ্র মুখার্জি অধিবেশনের শুরুতে বিজ্ঞানের ইতিহাসের উপরে কিছু বক্তব্য রাখেন। প্রথমেই তিনি উল্লেখ করেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন ডেসমন্ড বার্নালের এই বিষয়ের উপর লিখিত এক প্রামাণ্য বইয়ের, যার নাম সায়েন্স ইন হিস্ট্রি। প্রফেসর মুখার্জি স্মরণ করেন বিজ্ঞানের ইতিহাসের ব্যাপকতাকে। বিজ্ঞানের ইতিহাসের চর্চা করতে যে কিছু বিজ্ঞানীর বা এ সম্পর্কিত মানুষদের নাম প্রথমেই মনে আসে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, কেপলার, কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি, আর্কিমিডিস, পিথাগোরাস, অ্যারিস্টটল, আইজাক নিউটন, রজার বেকন, কার্ল মার্কস, আইনস্টাইন প্রমুখ তাদের স্মরণ করেন। এরপর তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং ভারতে বিজ্ঞান চর্চায় তার অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করেন। তার বই এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি ভারতে রসায়ন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক প্রামাণ্য দলিল। আচার্য প্রফুল্লচন্দ্র ভারতে রসায়ন বিজ্ঞান চর্চার একজন পথিকৃৎ। পরবর্তীতে প্রফেসর মুখার্জি পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুরস্কার জয়ী, কালজয়ী কিছু বিজ্ঞানীদের কথা বলেন এবং পরিশেষে দুটো নোবেল জয়ী মাদাম কুরির নাম স্মরণ করেন, যিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, একজন মানবতাবাদী ছিলেন। তেজস্ক্রিয়তার পেটেন্ট বা সত্য না নিয়ে তাকে মানুষের চিকিৎসা ও সেবার জন্য উৎসর্গ করেছিলেন। এদের পথেই হয়েছে বিজ্ঞানের অগ্রগমন। ওয়েবিনারের মূল বিষয়ের উপর প্রথম অধিবেশনে ছিল প্রফেসর শ্যামল চক্রবর্তীর মূল ভাষণ বা কি নোট অ্যাড্রেস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর চক্রবর্তী তার সুললিত ভাষণে প্রথমে জেভিএস হার্ডেন এবং বার্টরাল্ড রাসেলের বিজ্ঞানের ইতিহাসের উপর তাদের যে কাজ তা উল্লেখ করেন। হলডেনের বই এভরিথিং হ্যাজ এ হিস্ট্রি একটা প্রামাণ্য বই বিজ্ঞানের ইতিহাস চর্চার ক্ষেত্রে। এনার চিন্তাভাবনা, কাজকর্ম নিয়ে সশ্রদ্ধ আলোচনা করেন প্রফেসর শ্যামল চক্রবর্তী। জেভিএস হলডেন ছিলেন ব্রিটিশ, পরে ভারতবর্ষের নাগরিকত্ব নেন। সারা জীবন ধরে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ও বিজ্ঞানের গল্প লেখায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আইএসআই-তে কাজ করেছিলেন ইংল্যান্ড থেকে ভারতে এসে। মৃত্যুর পরে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে নিজের দেহ দান করে যান। অন্যদিকে বার্টরান্ড রাসেলের সম্পর্কে প্রফেসর চক্রবর্তী বলেন যে রাসেল ছিলেন একজন গণিতজ্ঞ, দার্শনিক এবং লেখক। ওনার বই হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বিজ্ঞানের ইতিহাস চর্চার এক বিশিষ্ট দলিল। রাসেল বলেছিলেন যে অনেক ক্ষেত্রেই ছদ্মবিজ্ঞান বা সিউডো সায়েন্স থেকে বিজ্ঞানের উদ্ভব হয়েছে। যেমন অ্যালকেমিস্টদের কথা বিজ্ঞানের ইতিহাসে লেখা থাকে, কিন্তু অ্যালকেমি বিজ্ঞান নয়।
আবার জ্যোতিষ রয়ে গেছে বিজ্ঞানের আওতার বাইরে, কিন্তু জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি হয়েছে বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ শাখা। রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1950 সালে মানবতাবাদী ভাবধারা ও মুক্ত চিন্তাকে প্রচারিত করার জন্য। 1955 সালে মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরার উদ্দেশ্যে হিউম্যান ম্যানিফেস্টো প্রকাশিত হয়। এটা আইনস্টাইন এবং রাসেলের যুগ্ম অবদান, যা একটা দলিল মানবতার নিরিখে, এবং সেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে। পরবর্তী পর্যায়ে প্রফেসর চক্রবর্তী বিজ্ঞান ও কারিগরি বা প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। তিনি ব্যাখ্যা করেন যে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগ নেই। অনেক ক্ষেত্রেই প্রযুক্তি এসেছে আগে সঠিক বিজ্ঞান বা কারণ না জেনেই, তবে এ দুয়েই পরস্পরের সহযোগী। অনেক সময় বিজ্ঞানীরা কোনো যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কোনো কিছু পর্যবেক্ষণ করেন, সেগুলোর পিছনে কোন বিজ্ঞানের কার্যক্রম আছে তা না জেনেই। যেমন কেউ অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তু বা প্রাণীর গঠন দেখতে পারে বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে, কিন্তু প্রযুক্তির দান ওই অণুবীক্ষণ যন্ত্রের মূল কার্যপ্রণালী না জেনেই। যদিও এক্ষেত্রে বিশেষ বৈজ্ঞানিক সূত্র বা প্রণালীকে অবলম্বন করেই যন্ত্রটা তৈরি হয়েছে। অন্যদিকে বলা যায়, মানুষ আগুন জ্বালাবার বা বায়ুকে ব্যবহার করার প্রযুক্তি শিখেছিল আগে। অনেক পরে এর পিছনের যে বৈজ্ঞানিক সূত্র বা কারণ তা জানা গিয়েছিল। আবার বিজ্ঞান সর্বজনীন বা ইউনিভার্সাল, কিন্তু প্রযুক্তি তা নয়। উদাহরণ হিসাবে প্রফেসর চক্রবর্তী বিজ্ঞানী মেঘনাদ সাহার একটা পদক্ষেপের উল্লেখ করেন। মেঘনাদ সাহা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন টেনেসি নদীর কিভাবে বন্যা নিয়ন্ত্রিত হয়েছে তা দেখতে, কিন্তু ভারতে ফিরে এসে সে ধরনের প্রযুক্তি রূপায়ণ করতে গিয়ে দেখা গেল যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বরাদ্দ হওয়ার নয়। ফলে সেই প্রযুক্তি বদলে গিয়ে সরলীকৃত হয়ে গেল। বিজ্ঞানের ইতিহাস বলতে গিয়ে মানুষের আগুনকে ও বায়ুকে নিয়ন্ত্রণ করার শিক্ষাকে এক অতি গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। মার্সেলো বার্থেলোর আরব সভ্যতায় বিজ্ঞানের ইতিহাসের উপর কাজের গুরুত্ব তুলে ধরেন প্রফেসর চক্রবর্তী। ভারতবর্ষে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রসায়নে, আচার্য জগদীশচন্দ্র বোস জীবন বিজ্ঞান ও পদার্থবিদ্যায় যে অসামান্য অবদান রেখেছেন তা আলোচিত হয়েছে এই বক্তব্যে। প্রাচীন ভারতে বিজ্ঞান সাধনার যে অগ্রগতি হয়েছিল তা পরবর্তীতে যে সেভাবে এগোলো না, সেটা প্রফুল্লচন্দ্র উল্লেখ করেছিলেন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটিতে। মনুবাদের উত্থানের সাথে সাথে মাথার সাথে হাতের অর্থাৎ পরিশ্রমের যে বিচ্ছিন্নতা ঘটেছিল, সেটা ভারতবর্ষে বিজ্ঞানের অগ্রগতির প্রধান বাধা হয়ে উঠেছিল বলে প্রফেসর চক্রবর্তী বলেন। শেষে চীনে বিজ্ঞানের ইতিহাসের উপর কাজ করা জোসেফ নিডহ্যাম, পজিটিভ সায়েন্সেস ইন হিন্দুস রচনাকারী আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, ভারতের বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান সায়েন্স একাডেমি রচিত হিস্ট্রি অফ সায়েন্স ইন ইন্ডিয়া, যার সম্পাদনায় ছিলেন প্রফেসর DN বোস, SN সেন, সুব্বারাপ্পা প্রমুখ, তার সবিশেষ উল্লেখ করেন, যেগুলো বিজ্ঞানের ইতিহাস চর্চার পাথর হিসাবে রয়েছে। আমন্ত্রিত বক্তাদের মধ্যে প্রথমে বক্তব্য রাখেন পদ্মশ্রী প্রফেসর ডক্টর GD যাদব, যিনি এমেরিটাস প্রফেসর অফ এমিনেন্স ও জগদীশচন্দ্র বোস জাতীয় ফেলো এবং বর্তমানে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির সভাপতির পদে রয়েছে। উনিও বলেন যে কারিগরি ও প্রযুক্তি প্রথমে এসেছে, তারপর বিজ্ঞান। কারিগরি ও প্রযুক্তির হাত ধরে বিজ্ঞানের অগ্রগমন। প্রফেসর যাদব সশ্রদ্ধ চিত্তে মেরি কুরিকে স্মরণ করেন তার অবদানের জন্য এবং তার মানবতাবাদী ভূমিকা নেওয়ার জন্য। ওনার কথায় বিজ্ঞান লিঙ্গ, জাতপাত, বর্ণ নিরপেক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে মানুষেরা গিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং তা পেরেছেন কারণ সেখানে মুক্ত চিন্তাভাবনা ও কাজ করার সুযোগ ছিল। ফলত বিজ্ঞানের প্রসার ঘটেছে প্রভূত পরিমাণে। প্রফেসর যাদব যুক্তিযুক্ত চিন্তার উপর জোর দেন, সঙ্গে অনুসন্ধিৎসা ও নতুন উদ্ভাবনে অংশ নেওয়া। উনি জোর দিয়ে বলেন যে বিজ্ঞান সদাই বৈজ্ঞানিক তথ্য বা সূত্রকে খতিয়ে দেখার স্বাধীনতা দেয়, নিজেকে সংশোধিত করার জন্য উন্মুক্ত রাখে এবং সত্য উদ্ঘাটনে সর্বদা সচেষ্ট থাকে। প্রাচীন ভারতে শূন্যের আবিষ্কারের কথা বলেন তিনি, যা আরব হয়ে ইউরোপে পৌঁছেছিল। প্রফেসর যাদব বিজ্ঞানের ইতিহাসে থাকা বহু বৈজ্ঞানিকের কথা ও তাদের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেন, যেমন হামফ্রে ডেভি,
মাইকেল ফ্যারাডে, গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, আরও অনেকে। সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন ধারার মধ্যে জিন সংক্রান্ত গবেষণা, রসায়নের বিবিধ বিকাশের অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন প্রফেসর যাদব। প্রথম অধিবেশন শেষ হয় প্রফেসর যাদবের বক্তব্যের সঙ্গে। এই অধিবেশনে দুই প্রথিতযশা বক্তার উপস্থাপনের পরে বেশ কিছুক্ষণ ধরে প্রশ্নোত্তর পর্ব চলে। পরিশেষে শ্রীমতী সোহিনী চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন। দ্বিতীয় অধিবেশন শুরু হয় আমন্ত্রিত বক্তা ডক্টর কৌশিক ভারতীর বক্তব্যের মধ্য দিয়ে। সভাপতির আসন অলঙ্কৃত করেন আইসেকের সহ-সভাপতি ডক্টর স্বপ্না মুখার্জি। ডক্টর স্বপ্না মুখার্জি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানের ইন্টারডিসিপ্লিনারি ধারার বিকাশের উপর জোর দেন। ডক্টর কৌশিক ভারতী বর্তমানে রয়েছেন বৈজ্ঞানিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে আর্লিংটন, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে। উনি আসলে একজন ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশারদ। কোভিড-19 ভাইরাসের সংক্রমণের ইতিহাস এবং এর কাছাকাছি ধরনের অন্যান্য ভাইরাস যেমন সার্স, SARS, মার্স, MERS, সার্স CoV-2 ইত্যাদির বিষয়েও বেশ কিছুটা আলোকপাত করেন তিনি। প্রায় 100 বছর পূর্বে 1918 সালে একটা প্যান্ডেমিকের প্রাদুর্ভাব ঘটেছিল যাকে বলা হয়েছে স্প্যানিশ ফ্লু। এতে যত লোক মারা গেছিল তার সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে মোট মৃতের সংখ্যার থেকে বেশি ছিল। কোভিড-19 বিশেষত্ব নিয়ে ডক্টর ভারতী বিশদ আলোচনা করেন এবং এর টিকা আবিষ্কারের পদ্ধতির জটিলতার কথা বলেন। এদিনের শেষ আমন্ত্রিত বক্তা হলেন প্রফেসর ডক্টর শান্তনু দাস, অর্থাৎ আমি, যে বর্তমানে আইসেকের সম্পাদক হিসাবে কাজ করছে এবং রয়েছে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে যান্ত্রিক কারিগরি বিভাগে, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণীতে। ওনার বক্তব্য ছিল কাটিং টুল বা কাটার তৈরির ইতিহাসের উপরে। প্রস্তর যুগের আদিম মানুষ পাথরে পাথরে ঠুকে ঠুকে ধারালো সূচালো পাথর বানাতে শিখেছিল কোনো কিছুকে সহজে, অর্থাৎ কম আয়াসে, কম বল প্রয়োগ করে কেটে ফেলতে, অথবা নিজেকে হিংস্র জন্তু বা অন্য দলের আক্রমণের হাত থেকে রক্ষা করতে, অথবা অন্য দলের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে। এই ধারালো পাথর তৈরির যে কৌশল, সেটাই হলো এই সংক্রান্ত অগ্রগতির মূল বা সব থেকে পুরনো ঘটনা। পরবর্তীতে তাম্রযুগে মানুষ কঠিন ব্রোঞ্জ নির্মিত কাটার এবং লৌহ যুগে ইস্পাত নির্মিত কাটিং টুল বা কাটার তৈরি করতে পেরেছিল মানুষ। এতে করে মানুষ উৎপাদনশীলতা ও উৎপাদন ক্ষমতা বাড়াতে পেরেছিল অনেকটা। মাত্র 120 বছর আগে শুধু বেশি কার্বনযুক্ত ইস্পাত ও উচ্চ বেগ সম্পন্ন ইস্পাত বা হাই স্পিড স্টিলই মানুষের হাতে ছিল ধাতু কাটার অস্ত্র হিসাবে। বাষ্পীয় ইঞ্জিন ও পরবর্তীতে বিদ্যুৎ চালিত ইঞ্জিন আবিষ্কৃত হওয়ার সাথে সাথে নতুন নতুন যন্ত্র তৈরি হলো যাদের উচ্চ ক্ষমতা ছিল। বিভিন্ন যুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি, তাদের প্রয়োজনেও উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যন্ত্র ও তার উপযোগী কাটিং টুল দরকারি হয়ে পড়েছিল। ইস্পাতের পক্ষে সম্ভব হচ্ছিল না সেটা। তখন তৈরি হলো বিভিন্ন সিরামিক পদার্থের কাটিং টুল, যেমন কার্বাইড, অক্সাইড ইত্যাদি। তাতে করে উচ্চ গতিতে কাটিং করা সম্ভবপর হলো। এ ব্যাপারে কালো রঙের হীরা ও ঘনকাকৃতি বোরন নাইট্রাইড, অর্থাৎ CBN, কিউবিক বোরন নাইট্রাইডের ব্যবহার ও প্রচলিত হলো, যদিও এর দাম অনেক বেশি। এইসব কাটিং টুলের ধারাবাহিক অগ্রগতির একটা সংক্ষিপ্ত রূপরেখা প্রফেসর দাস তার বক্তব্যে রেখেছিলেন। অধ্যাপক দাসের বক্তব্যের পরে ওই দিন 6টি গবেষণাপত্র উপস্থাপিত হয়, তার বিবরণ করে দেওয়া হচ্ছে। এই অধিবেশনটি সঞ্চালনা করেন ডক্টর অগ্নিতা কুন্ডু। অধিবেশনের শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন তিনি। ওয়েবিনারের দ্বিতীয় দিনও শুরু হয় সকাল 10:30টায়, 28শে জুলাই 2020 তারিখে। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন ডক্টর মধুলিকা ঘোষ। এদিনের প্রথম অধিবেশনের প্রথম আমন্ত্রিত বক্তা ডক্টর সুপ্রতিম ঘোষ, সহযোগী অধ্যাপক, সাসক্যাচিয়ান ইউনিভার্সিটি, কানাডা। ওনার বক্তব্য ছিল খাদ্য বিজ্ঞানের ইতিহাসের উপরে। খাদ্য সংরক্ষণ ছিল ওনার মূল বিষয়। এর ইতিহাস খুঁজতে গিয়ে উনি চলে গেলেন সেই নেপোলিয়ান বোনাপার্টের আমলে,
যখন সেনাবাহিনী এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে এবং সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় খাবারও নিয়ে যেতে হচ্ছে, সে সময় প্রথম বদ্ধ পাত্রের মধ্যে খাবার রেখে তাকে বাষ্পীভূত জলের মধ্যে দীর্ঘক্ষণ স্থাপনের মধ্য দিয়ে দীর্ঘদিন খাবারকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবার পদ্ধতি বেরিয়েছিল। পরবর্তীতে মহাকাশচারীদের জন্য নাসা, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা, বিভিন্ন পদ্ধতির অবতারণা করে যাতে সংরক্ষিত খাবার নিয়ে মহাকাশে পাড়ি দেওয়া যায় দীর্ঘ সময়ের জন্য। ধীরে ধীরে অতি উচ্চ তাপমাত্রায় 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে গামা রশ্মির সাহায্যে, উচ্চ চাপের সাহায্যে বিভিন্ন ধরনের যেমন আম্লিক, ক্ষারীয় ইত্যাদি খাবারকে দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা করার চেষ্টা হয়েছে এবং এখনো হয়ে চলেছে। দ্বিতীয় দিনের শেষ আমন্ত্রিত বক্তা ছিলেন ডক্টর মানস প্রতিম দাস, যিনি আকাশবাণী কলকাতার প্রোগ্রাম প্রডিউসার। ওনার বক্তব্য ছিল দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং বিজ্ঞানের পদ্ধতির উপরে। ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার অসামান্য অবদান রেখেছেন বেশ কয়েকটি বই লিখে, যেগুলোর মধ্যে রয়েছে লোকায়ত, এ স্টাডি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান মেটেরিয়ালিজম, সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া, যেটা 1977 সালে রচিত হয়েছিল, এবং সবশেষে উল্লেখ করা হলো এ কনসাইজ হিস্ট্রি অফ সায়েন্স ইন ইন্ডিয়া, যেটা প্রকাশিত হয়েছিল 1971 সালে, তবে এতে বিজ্ঞানের পদ্ধতি আলোচিত হয়নি। ডক্টর দাস দেবীপ্রসাদের বইয়ের পাশে তুলে ধরেছেন আরও কিছু বইয়ের কথা, যেমন জে.ডি. বার্নালের দ্য সোশ্যাল ফাংশন অফ সায়েন্স, যেটা প্রকাশিত হয়েছিল 1939 সালে, এবং সায়েন্স ইন হিস্ট্রি, যেটা প্রকাশিত হয়েছিল 1954 সালে। সুরেন্দ্রনাথ দাশগুপ্ত রচিত এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, যেটা 5 খণ্ডে রচিত হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, যেখানে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল লিখেছেন একটি অধ্যায় যার নাম দ্য মেকানিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল থিওরি অফ অ্যানসিয়েন্ট হিন্দুস। বিজ্ঞানের পদ্ধতির আলোচনায় ডক্টর দাস শেষে জোসেফ নিডহ্যামের সুলভ সূত্র উদ্ধৃত করে বলেন যে প্রাচীনকালে শ্রমিকদের দিয়ে বিভিন্ন ধরনের বৃত্তচাপ ইত্যাদি তৈরি করা হতো ভারতে পোড়া মাটির ইট সহযোগে, এবং বিভিন্ন মন্দির, ধর্মীয় গৃহ ইত্যাদি বানানো হতো এইভাবে। এগুলো অত্যন্ত সুন্দরভাবে তৈরি হতো। যারা তৈরি করত তারা তাদের ব্যবহারিক জ্ঞান দিয়েই এগুলো তৈরি করতে পেরেছিল, এবং তা বিশেষ গণিতের তত্ত্বজ্ঞান ছাড়াই। পরবর্তীতে এসেছিল এ সংক্রান্ত গাণিতিক তথ্য, অর্থাৎ ব্যবহারিক বিদ্যা এসেছিল আগে, পরবর্তীকালে এলো তার বৈজ্ঞানিক এবং তত্ত্বগত ব্যাপারটা। এই বক্তব্যের পরে 4টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছিল এই অধিবেশনে, যার বিবরণে পড়ে দেওয়া হচ্ছে। অধিবেশনের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর মধুলিকা ঘোষ। দ্বিতীয় অধিবেশনে 3টি সমান্তরাল অধিবেশন আয়োজিত হয়, যার একটিতে সভাপতিত্ব করেন ডক্টর কৌশিক ভারতী এবং দ্বিতীয়টিতে ডক্টর বন্দনা বর্মন। একটি কিনোট বক্তব্য এবং 5টি আমন্ত্রিত বক্তব্য ছাড়াও মোট 55টা গবেষণাপত্র মনোনীত হয়েছিল এই দুদিনের ওয়েবিনারে। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিকে বিস্তৃত এই গবেষণাপত্রগুলো। স্নাতকোত্তর শ্রেণী এবং নবীন গবেষকদের গবেষণাপত্রগুলোকে নিয়ে হয়েছিল একটা প্রতিদ্বন্দ্বিতামূলক 3য় সমান্তরাল অধিবেশন। এতে প্রথম হয় ঋতুতমা ঘোষ, দ্বিতীয় সচিন লুইখাম এবং তৃতীয় স্মৃতিময়ী শর্মা। প্রথম পুরস্কার জয়ী ঋতুতমা ঘোষ এবং তার সঙ্গে নন্দ কিশোরের গবেষণাপত্রের নাম ফিজিকো কেমিক্যাল ইনসাইটস ইনটু মোড অফ অ্যাকশন অফ ইনহিবিটরস অন প্রোটিন মিসফোল্ডিং অ্যান্ড ফাইব্রিলেশন অর অ্যাগ্রিগেশন। এরা আইআইটি বোম্বের রসায়ন বিভাগের। এদের কাজ প্রোটিনের কিছু পরিবর্তন ঘটিয়ে যদি কোনো ওষুধ তৈরি করা যায় যাতে অবক্ষয় হতে থাকা স্নায়ুরোগের চিকিৎসা করা যেতে পারে। দ্বিতীয় স্থানাধিকারী সচিন লুইখাম, সঙ্গে ঝিমলি ভট্টাচার্য। এরা রয়েছেন রসায়ন বিভাগ, এনআইটি নাগাল্যান্ড, ডিমাপুরে। এদের গবেষণাপত্রের নাম ডাইভার্সিটি, ইন্ডিজেনাস অ্যান্ড স্যাক্রেড ভ্যালুজ অফ মেডিসিনাল প্ল্যান্টস অফ নাগাল্যান্ড or North Eastern India, a study correlating history of tribal medicine with recent commercially available drugs. এরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের
উপজাতীয়দের মধ্যে প্রচলিত দেশীয় ওষুধ, তার ইতিহাস এবং ব্যবসায়িক ভিত্তিতে প্রচলিত ওষুধের তুলনা করেছেন, সঙ্গে দেশীয় ওষুধের ক্রিয়াকর্মের অনুসন্ধান করছেন। তৃতীয় স্থানাধিকারী স্মৃতিময়ী শর্মা এবং বন্দনা শর্মা। এরা পরিসংখ্যান বিভাগে রয়েছেন অসমের গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়। এদের গবেষণাপত্রের শিরোনাম এ কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি বিটুইন স্প্যানিশ ফ্লু অ্যান্ড কোভিড-19। কোভিড-19 এবং শতবর্ষ আগে ঘটে যাওয়া স্প্যানিশ ফ্লুর তুলনা করেছেন এরা। এই সমস্ত যে প্রতিদ্বন্দ্বিতামূলক গবেষণাপত্রগুলো পেশ হয়েছিল, তার বিচারক ছিলেন ডক্টর সৌরভ দাস, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই প্রতিদ্বন্দ্বিতামূলক বিভাগে এই তিনটি পুরস্কার প্রাপক গবেষণাপত্র ছাড়া আর যে গবেষণাপত্রগুলো পঠিত হয়েছে সেগুলো হলো গুটি বসন্তের টিকাকরণের ইতিহাস, বলেছিলেন সৌমৌলি ভদ্র এবং সৌরভ চক্রবর্তী। আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরির নেপথ্যের কথা বলেছিলেন সুনয়না মাইতি ও সুজাতা ব্যানার্জি। ইওহিম বাইন, একটা গাছ থেকে তৈরি ওষুধ, তার কথা বলেছিলেন ভিবই জুনু রূপরেও এবং ঝিমলি ভট্টাচার্য। স্বামী বিবেকানন্দের ভাবনা, কারিগরি বিজ্ঞান ও শিক্ষার বিস্তারে, বলেছিলেন নির্মাল্য মণ্ডল। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং পদ্ধতির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলেন তাপস বেরা। এবং পরিশেষে বিজ্ঞান ও তার ইতিহাস সম্পর্কে আলোকপাত করেছিলেন শতদ্রু চৌধুরী। এইগুলো গেল প্রতিদ্বন্দ্বিতামূলক বিভাগে যে সমস্ত গবেষণাপত্রগুলো পঠিত হয়েছিল তার বিবরণ। এছাড়া আর যে সমস্ত বিষয়ে গবেষণাপত্র পঠিত হয়েছিল এবং যারা এইগুলো তৈরি করেছিলেন তাদের সংক্ষিপ্ত বিবরণ এবার বলা হচ্ছে। বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারসমূহ আলোচনা করেছিলেন সর্বাণী পাল। প্রাচীন ভারতের আয়ুর্বেদ এবং আধুনিক ভারতে তার বিকাশ, বলেছিলেন অগ্নিতা কুণ্ডু। বৈজ্ঞানিক আবিষ্কারের ঐতিহাসিক প্রেক্ষিত আলোচনা করেছিলেন দোলা চক্রবর্তী। আধুনিক জেনেটিক্সের অগ্রগতি, বলেছিলেন সোহিনী চক্রবর্তী। অলিগো নিউক্লিওটাইড ওষুধের আত্মপ্রকাশ আলোচনা করেছিলেন ঝর্ণা বর্মন নন্দী। মধুলিকা ঘোষ একটা বইয়ের পর্যালোচনা করেছিলেন, বইটির নাম লীলাবতীর মেয়েরা, ভারতের মহিলা বিজ্ঞানীরা। আমফান ঝড়ের প্রভাব উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন রাস্তার পাশের গাছের উপর আলোচনা করেছিলেন আরাধনা চৌধুরী। চিকিৎসা ভ্রমণের ইতিহাস, একটা পুরোপুরি অত্যন্ত অন্য ধরনের বিষয়, আলোচনা করেছিলেন দোয়েল আইচ। স্থানীয় জ্ঞানের সাহায্যে প্রাচীনকালের ওষুধ তৈরির অগ্রগতি সম্পর্কে আলোচনা করেছিলেন লাভলি সরকার। জেনেটিক্সের দর্শন, কাল থেকে কালান্তরে, আলোকপাত করেছিলেন অর্ণব গাঙ্গুলি। প্রাগ ঐতিহাসিক খনন কার্য এবং প্রাচীন ডিএনএ প্রযুক্তি সহযোগে ভারতীয় উপমহাদেশের জনসংখ্যার বিচার করেছিলেন পল্লব সরকার। প্রাকৃতিক রঙে পটচিত্র, তার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলেন অমৃতা মণ্ডল। কোভিড-19 বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করেছিলেন দেবলীনা গুহ ঠাকুরতা, সঙ্গে ছিলেন ময়ূখ লাহিড়ী। স্কিফ বেস মূলকের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলেন মানস লায়েক। অন্যদিকে অনসুয়া গোস্বামী ও শৈলেন ডেকা বলেছিলেন মাটিকে কিভাবে শক্তিশালী করা যায় তার ইতিহাস। সুপ্রিয় ব্যানার্জি বর্ণনা করেছিলেন ভারতের কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা সহযোগে অন্তরিক্ষের সুরক্ষা ব্যবস্থার ইতিহাস এবং তার বর্তমান অবস্থান। টাইম সিরিজ বিশ্লেষণের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলেন কৌশিক ঘোষ। অতীত থেকে বর্তমানকালে পরিসংখ্যানের পরিবর্তন, বলেছিলেন সোমদত্তা রায়। অন্যদিকে রোমমানি গোস্বামী আলোচনা করেছিলেন সৌরকোষের অগ্রগতি, সিলিকন থেকে পেরোভস্কাইটস এই পর্যন্ত। প্লাজমা পদার্থবিদ্যার অগ্রগতির কথা নিয়ে আলোচনা করেছিলেন এস নাসরিন ও এম বোস। আবার ধুলায়িত প্লাজমার বিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন অভিক কুমার বোস ও মৃদুল বোস। বহির্বিশ্বের অতি শক্তিশালী বলের অনুসন্ধান এবং তার ক্রমপর্যায় নিয়ে সবিস্তারে আলোচনা করেছিলেন এম এইচ মণ্ডল ও মোহাম্মদ এ খান।
গণিতের নবজাগরণে এশিয়ার প্রভাব এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলেন রূপা পাল। ভারতের বিকলাঙ্গ মানুষ 1990 এবং 2019 কি তাদের পরিস্থিতি, এই নিয়ে কিছু পরিসংখ্যানের সাহায্যে আলোচনা করেছিলেন জুমি কলিতা। কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি, কিভাবে মানুষ এর থেকে রক্ষা পেয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে, এই নিয়ে আলোচনা করেছিলেন শকুন্তলা ঘড়াই। বিকৃতির হার মাপা সংক্রান্ত সমীকরণ তৈরির অগ্রগতি আণুবীক্ষণিক গঠনের সাহায্যে করেছিলেন ভাস্কর ঘোষ। কিছু প্রচলিত জৈব ওষুধের অগ্রগতির ইতিহাস সম্পর্কে আলোকপাত করেছিলেন শান্তরূপা ঠাকুরতা। আবার অন্যদিকে ইউরিয়া থেকে ট্যাক্সলের উত্তরণ জৈব রসায়ন তৈরির ইতিহাস নিয়ে আলোচনা করেছিলেন বিশ্বজিৎ গায়েন। স্পেকট্রোস্কোপিক যন্ত্র তৈরির অগ্রগতি যাতে গঠন সংক্রান্ত গবেষণার সুবিধা হয়, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলেন তন্ময় মাথুর। আবার উদ্ভিজ্জ তেলের ব্যবহার বায়ো লুব্রিক্যান্ট হিসাবে যেভাবে করা যেতে পারে তাই নিয়ে আলোকপাত করলেন মঈনুল হক ও প্রণব ঘোষ। দেবারতীতে আলোচনা করলেন রং এক স্বপ্নের জগৎ নিয়ে। আবার মৌমিতা গঙ্গোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যান্সার চিকিৎসার বিবর্তন নিয়ে আলোচনা করলেন। দাতা গ্রহিতা সাইক্লোপ্রোপেন এক জৈব প্রক্রিয়া, এই নিয়ে আলোচনা করলেন শুভদীপ ঘোষ। ধাতুকে জৈবিক পদ্ধতিতে কিভাবে প্রক্রিয়াকরণ করা যায় এবং সেই প্রক্রিয়াকরণ ভারতের ক্রোমাইট খনির নিরিখে কিভাবে করা সম্ভব, সেই নিয়ে আলোকপাত করলেন সুছন্দা ঘোষ এবং একে পাল। আবার আরেক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন সৌভিক চক্রবর্তী, সঙ্গে ছিলেন সুভাষিস দাস। বিষয় পূর্ব মেদিনীপুরের তটবর্তী অঞ্চলে ভূগর্ভস্থ জলে সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হলো আর্সেনিকের পরিমাণ। ইনভিট্রো নিষেক বিংশ শতাব্দীর প্রসার, এই নিয়ে আলোচনা করলেন কান্তিশ্রী গোস্বামী। মানুষের এজিইর উপরে খাদ্যাভ্যাসের কি প্রভাব হতে পারে, সেই নিয়ে আলোকপাত করলেন কৌশিক চন্দ্র। এই ওয়েবিনারের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করলেন মিত্রব্রত গোস্বামী। বিষয় মানুষের শরীরে বিক্ষত ডিএনএ কে সরাবার প্রক্রিয়ার গবেষণা ও তার অগ্রগতি। আমরা দেখলাম এই দুদিনের ওয়েবিনারে কি বিপুল সংখ্যক গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে এবং তাদের কি বিশাল ব্যাপকতা। 28 তারিখ বিকালে দুদিনের এই ওয়েবিনারের শুভ সমাপ্তি ঘটল। কিছু অন্তর্জাল সংযোগের সমস্যা থাকলেও মোটের উপর বেশ ভালোভাবেই সম্পন্ন হলো এই অনুষ্ঠান। প্রায় 140 জন অংশ নিয়েছিল প্রথম দিনের অধিবেশনে। এক বিরাট আশাতীত সাফল্য। সংশ্লিষ্ট সবাইকে আয়োজকদের তরফ থেকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে ওয়েবিনারটি সংগঠিত করতে সহায়তা করার জন্য। ধন্যবাদ।